গাভী থেকে বেশি দুধ পেতে হলে সুষম কি খাবার দেওয়া উচিত? দেখা যায় যে 1000-10 টাকা পার ডে পায়, পাইলে এই টাকাগুলো দিয়ে ওদের খাবারটা এবং আমরা যে এখানে খামারের যে লোকগুলো রাখছি এদের পরিবারগুলো মোটামুটি চলে। ঈদের মধ্যে যায় যে 10টা-12টা ষাঁড় বিক্রি করবে, ওটা বোনাস। এইটাই প্রফিট আর আমাদের বেতন। তার মানে কম খাওয়াইলে গরু দুর্বল হয়ে যাবে, 10 টাকার জিনিস 5 টাকা হয়ে যাবে। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। কথায় বলে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কথাটা কিন্তু শতভাগ সত্য। হ্যাঁ, পরিশ্রম করলে পারিশ্রমিক ঠিকই পাওয়া যায়। ভালো কাজ করলে মহান সৃষ্টিকর্তা অবশ্যই খুশি হন। সমাজে এরকম অনেক মানুষকে দেখা যায় যারা অনেক কষ্ট করে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাদের দেখে কিছু কিছু অলস মানুষ মিশে হিংসা করে। যারা হিংসা করে তারা কিন্তু এগোতে পারে না, আর যারা পরিশ্রম করে তারা কিন্তু ঠিকই একটা পর্যায়ে এসে দাঁড়ায়। এই যেমন আমি আজকে যে এলাকায় আসছি, একটি গ্রামে আসছি, এটি হচ্ছে খালিয়াপাড়া গ্রাম। আপনাদের হয়তো খেয়াল আছে, এই খালিয়াপাড়ার খালেক খলিল খোয়াজ 3 ভাই। আমরা সে ছোটোবেলা থেকে দেখে আসছি, ওরা অনেক পরিশ্রমী। খালেক খলিল 2 ভাই স্থানীয় একটা প্রেসে চাকরি করত। এখন কিন্তু সেই প্রেসেরই মালিক খুশি হয়ে তাদের কাছে এই প্রতিষ্ঠানটা হস্তান্তর করে সে অবসর নিয়েছে। তারা সততার সাথে ব্যবসা করছে এবং ওই ব্যবসার পাশাপাশি একটা বকনা বাছুর কিনেছিলেন। সেই বকনা লালন পালন করে সেইখান থেকে ধীরে ধীরে তার বাড়িতে এখন 40-এর অধিক গরু। এই সকল পরিবার কিন্তু আমাদের অনুপ্রেরণার উৎস। এই যেমন ধরুন, আমাকেই দেখুন, আমি অনেক কষ্ট করেছি। আমি কর্মজীবনে ঝাঁপিয়ে পড়েছি 14 বছর বয়সে। তখন কিন্তু আমার দাড়ি গোঁফ কিছুই গজা ছিল না। এখন কিন্তু সেই দাড়ি গোঁফ একেবারে পেকে সাদা। আমি অনেক পরিশ্রম করেছি সততার সাথে, যে কারণে মহান পাক রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। মানুষ আমাকে ভালোবাসে, অর্থনৈতিকভাবেও আমি সচ্ছল। কেন? একদিনে তো হয়নি। আমি পরিশ্রম করেছি, এখনও করছি সততার সাথে। যাই হোক, আজকে সেই খালেক খলিলের আবার কিছু ভিডিও চিত্র দেখাবো। অনেক দিন হয় দেখা হয় না। তাদের বাড়ির গরুগুলো কেমন আছে, তারা কেমন আছে, এবং এর ফাঁকে ফাঁকে শুনবো তাদের উঠে আসার গল্প। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। অনুরোধ, ভিডিওটি না টেনে দেখবেন। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আচ্ছা, খালেকটা আছে তো? এদিক দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা, এই রে অবস্থা। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বাবা? কয়টা খান? আমাদের গরু আছে 5টা। 5টা? মাশাআল্লাহ, 5টা। তোমাদের গরু পালন কতদিন আগে থেকে? আমাদের এই দাদার আমলের থেকেই পালা। সে আগের থেকেই না? মাশাআল্লাহ। এগুলো কি সব পালেন না? এগুলো সবই পালে। এই একটা শুধু কেনা ছিল 2-3 বছর আগে। এই একটা কেনা? একটা কেনা। একটার থেকে আরো 4টে? আরো 4টা হয়েছে, আরো 2টো বিক্রি করছি। বাহ বাহ বাহ। আর কেনা লাগে নাই? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, অনেকদিন পরে আসলাম, আপনাদের পোলাপনের সফলতা আবার একটু দেখি। খালেক খলিল আছে বাড়িতে? হ্যাঁ আছে, মনে হয় বাড়িতে আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাই? শুভ সকাল। কি সুন্দর দৃশ্য, সকালবেলা আল্লাহর নিয়ামত, দুধ দহন করছেন। কৃষক করে যা কাম, হ্যাঁ, বাড়ির থাকলে কৃষক,
আর দোকানে শহরে গেলে কিন্তু ব্যবসায়ী। হ্যাঁ সকালবেলা যেটা কৃষকের যেটা কাম সেটা করতেছি। না খুব ভালো খুব ভালো। এই জন্যেই সকাল সকাল আসছি যে আজকে আমার ভাইদের গাভীর থেকে দেখি কীরকম দুধ দহন করে, কে দহন করে দেখি। খলিল ভাই, আমার তো একটা গাভীর হচ্ছে বোধ হয় আর কয়েক মাস পরেই হওয়া যাবে। 5 মাস পড়ছে, একটা বাপনা কিনছিলাম। যাই হোক, আমি তো চিন্তায় আছি যে আমি তো দহন করতে পারি না, কি যে ভেজাল হবে। ওটা কোনো ভেজালই নাই ভাই, আপনি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রথমে একটু কষ্ট হবে ইনশাল্লাহ। ওই পোল্যান্ডে গরুলে একটু সমস্যাই হয়, ওই আমার ওইটা বসতে পারি একটু লাগতে লেতে পারে। আচ্ছা দেখ, আমরা তো বলেন কি। আচ্ছা, তো এমনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো হ্যাঁ? আছেন তো? তো আপনার এই সাইডে এই আঙ্গিরে কয়টা আছে? আমার এই তো 5-6টা। আর টোটালি কয়েক ভাই মিলে গোটা 50-এ 50টা? 50টা আছে। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, রেগুলার কি পরিমাণ দুধ হচ্ছে এখন এই যে আপনাদের ভাইয়ের সবগুলো মিলে? রেগুলার খামার মিলে মন তিনিক 3 মনের মতো হয় না? এখন কি সকল দাম পাওয়া যাচ্ছে? এখন সব তো হোটেলে দিয়েছি 60 টাকা করে সারা বছর একবার। আচ্ছা, তো খালেক ভাই ওই পাশে আছে না? খালেক আচ্ছা ঠিক আছে, কাজে আর ডিস্টার্ব না করি, ঘুরে ঘুরে সবার সঙ্গে একটু দেখা করি। তোমার সেটা কতগুলো আছে এখন? আর সেটা আছে এখন 21টা। 21টা। তোমাদের সবার মিলে টোটালি কতগুলো এখন? তারপর প্রায় 50টা কাছে। প্রায় 50টার মতো না? টোটাল মিলে দুধ খালেক ভাই বললো যে প্রায় 3.5 মনের মতো হয় এরকম না? এখন আবার ওই যে কিছু গাভী প্রেগনেন্ট হয়েছে, ওগুলোর আবার দুধ কিছুটা কমে গেছে, মানে পর্যায়ক্রমে আছে আর কি। এটা তোমার পালেনটা কেনা ছিল? পালের এটা আপনি এর আগে যে প্রতিবেদন করছিলেন ওই ছোট দেখে গেছিলাম। হ্যাঁ ওই দেখি বাচ্চা মাশাআল্লাহ। 2 বছরে এখনো হয় নাই। তাই? এখন 2 বছর হয় নাই? এ তো অনেক বড় হবে। যাচ্ছে না গরু পাঠা? মাত্র দাঁত দাঁত ভাঙি। মাত্র দাঁত ভাঙছে, 2 দাঁত। এই সাইডে এগুলো সব গাভী মনে হচ্ছে। হ্যাঁ এগুলো সব গাভী, ও পাশে মানে গাভীর সেটই আমার। আচ্ছা বাবা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি তোমাদের কাছে। তোমরা বাবা চাচারা মিলে এদের গাভীর দিকে ঝোঁকটা একটু বেশি মনে হয়। আসলে গাভীর দেখা যাচ্ছে যে ওর যে দুধ উৎপাদন করে ওখান থেকে কিছু মানে বেনিফিট দিয়ে অর্থাৎ রেগুলার এখান থেকে আয় আসে। আয় আসে। আর সার তো আয় আসে না। না, সারই করলে দেখা যায় যে ওখানে আপনার মানে পুঁজি লাগে বেশি, টাকা পয়সা বেশি দরকার। আর গাভীর থেকে যে দুধ বিক্রি করে যে টাকাগুলো পায় ওখান থেকে ওই টাকা দিয়ে মানে গরুর খাবার অনেকটা হয়ে যায়। আচ্ছা, গাভীর প্রাথমিক কি ট্রিটমেন্ট, অর্থাৎ কি কি সমস্যা বেশি হয় তোমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করো। মানে প্রাথমিক ইয়ে হয় হচ্ছে আপনার ওলানে ম্যাস্টাইটিসটা হয় বেশি। ম্যাস্টাইটিসটা হয়। এটা হওয়ার কারণ এবং প্রতিকার? এটার হওয়ার কারণ হচ্ছে গাভী যখন দহন করা হয়, দহন করার পরে আপনি কমপক্ষে 20 মিনিট কি আধা ঘন্টা অবশ্যই দাঁড়িয়ে থাকবে। খাবার দিলে সুবিধা। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে। বাটটা পরিষ্কার রাখতে হবে। বাটটা পরিষ্কার রাখা লাগবে দুধ দহন করার আগে এবং পরে। এবং সুতি দেওয়া যাবে না। মানে দহন করার 20 মিনিট কি আধা ঘন্টার মধ্যে অর্থাৎ ওর মুখটা তো খোলা থাকে। মুখটা খোলা থাকে যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ শুলে পরে ওর জান মাঝে রোগ জীবাণু প্রবেশ করে। আর এই রোগ জীবাণু মনে করেন একটা গাভী বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে খাবারের রুটিনগুলো ঠিক মতো করা, মানে আমার খামারে মানে চেষ্টা করি আমরা সব সময় এইরকম ক্লিন রাখার জন্য। গাভী থেকে বেশি দুধ পেতে হলে সুষম কি কি খাবার দেওয়া উচিত? সুষম খাবারের মধ্যে আপনার ডাল জাতীয় যে ভুসিগুলো আছে এটা 60%, আর 40% আপনার দিতে হবে ধানের গুঁড়া, গমের ভুসি, তারপরে ভুট্টা ভাঙা এগুলো। তার মধ্যে আবার ওই ডাল জাতীয় যে ডালগুলো আছে ওগুলোর কিছু পার্সেন্ট দিতে হবে, তাহলে দুধ উৎপাদন ওদের সুষম খাদ্য বেশি ডালে। আচ্ছা, আর যে ঘাসের বিষয়টা তো কতটুকু গুরুত্ব দিচ্ছ? ঘাসের তো বিকল্পই নাই কোনো, মানে যত ঘাস বেশি খাওয়ান যাবে
তত গরুর জন্য। এটা কি আনলিমিটেড ঘাস না ঘাসটা মেপে দিতে হবে, যেমন দানাদার দিই আমরা? ঘাসটা আমরা তো ওইরকম মানে এতগুলো গরুকে মাইপে দেওয়া সম্ভব না, তবে আমাদের একটা লিমিট আছে যে কতটুকু গরু খাইতে পারবে, এতটুকু আমরা আচ্ছা, ঘাস বেশি দিলে তো সমস্যা সমস্যা নেই। তাহলে দানাদার খাবার পেট একটু কম ভরে দিই। গেলে তো আর খাবে না গরু। আচ্ছা, এই পাঁচটায় যে বাছুরগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে তো সারও আছে, বকনাও আছে। বকনা আছে। তোমরা আসলে বিক্রি করো কোনটা, রেখে দাও কোনটা? বিক্রি তো ওইভাবে কোনো করা হয় না, মানে যদি খুব প্রয়োজন হয় তখন যা বিক্রি করি। সেটা কি কোনো বকনা টকনা বিক্রি এই করো? বকনাও বিক্রি করি, ষাঁড় বাচ্চা বিক্রি করি। তাই, যেমন আপাতত কি বিক্রির কোনো বকনা টকনা আছে? আপাতত এখন বিক্রির জন্য কোনো বকনা নেই, আপাতত নাই। আপাতত নাই। এখন সর্বোপরি তুমি বলো যে অনেকেই এই যে তোমার আমার ভিডিও চিত্রগুলো দেখে অনেকে উৎসাহিত হয়, অনেকে ধরা খায়, অনেকে লাভবান হয়। কেন কেন ধরা খায় আর কেন লাভবান হয়, দুটোই তুমি একটু বলো। আসলে অনেকে যে ভিডিও দেখে, ভিডিওর মধ্যে অনেক কিছু বলা হয় না, বা ভিডিও লম্বা হয়ে যায়। আর তারপরে কিছু সময় দেখা যায় যে অনেকজন আছে ভিডিও করে, সব কথা কিন্তু বলে না, ওর মধ্যে কিন্তু কিছু মানে নিজস্বভাবে রেখে দেয়। আর এই জন্যে খামার পরিচর্যা বা খামার করার জন্য আপনাকে অবশ্যই একটা খামারের কাছ থেকে আপনার শুনলে সব থেকে ভালো, কারণ না যায় না কোনো কিছু করা ঠিক না। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে আচমকাই ইউটিউব ফেসবুকে ভিডিও দেখেই একটা টাকা নিয়ে যে খামার করা যাবে না, আগে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, বিভিন্ন খামারিদের সঙ্গে কথা বলতে হবে, খামারে যে শ্রমিকগুলো আছে ওদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, অবশ্যই শেখার। আমি কিন্তু আমার ভিডিওতে কিন্তু একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনার ভিডিওতে অনেক কিছুই মানে অন্য সবাই যে আমি কিন্তু ভিডিও করে খুঁচায় খুঁচায় বের করি। খুঁচায় বের করেন। আসলে এখানে আসতে হলে আপনার অনেক বছর অনেক কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। তোমাদের শুরুতে কয়টা ছিল? আমার শুরুতে তো 2টা ছিল, আপনি দুইটা থেকে কিন্তু এখন 50টা প্লাস হয়ে গেছে, হ্যাঁ। তাই না? একদিনে কি হচ্ছে? না, একদিন প্রায় 5-7 লস গেলে তো আর হইতো না। না। অবশ্যই তোমাদের পথ সঠিক ছিল, অবশ্যই। যে কারণে ধীরে 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 বেড়ে গেছে, এবং আমি আশাবাদী যে আরো বেশি হ্যাঁ, হবে। আপনাদের এখন দোয়া অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, আমি ঠিক আছে, এখন যে ধন্যবাদ। হ্যাঁ খালেক ভাইয়ের সঙ্গে দেখা করে একটু যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেমন আছেন ভাই? আছি ভাই, ভালো আছেন তো? হ্যাঁ, অনেক সময় খালি আমার দর্শকরা বলে ভাই আবার সেই খালেক ভাইয়ের, খলিল ভাইয়ের, খোয়াজ ভাইয়ের খামার দেখান, অনেকদিন হলো দেখান না। তো যাই হোক, এক সময় করে আসছি। ব্যস্ততার কারণে সবাই ব্যস্ত। হ্যাঁ, তাহলে আজকে কত লিটার হলো? মানে প্রেগনেন্ট বেশি আছে তো, তাও 2 মণ 2.5 মণ পাবো না সকালে। 2-2.5 মণ না? জি, এগুলো কি সব মিষ্টির দোকানে দেওয়া হচ্ছে? হ্যাঁ, সব মিষ্টি দোকানে। ও আরেকটা তথ্য আপনাকে দেই, আমি কিন্তু একটা বকনা শখ করে পালতেছি, এটা 5 মাস প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, এক সময় তো দেখে আসি, যাবো না। দেখে আসি। আচ্ছা, যাই হোক, ভাবি গরু মনে করেন আমরা এখন মোটামুটি এটা বুঝে লিছি যে এর মধ্যে কি আছে, কিভাবে আছে? লালন পালন করলে হ্যাঁ। দুধ এবং আর সার বাচ্চা যেগুলো হয় ফ্যাটিং, এটা আমরা দুইটাই বুঝে নিয়েছি। আচ্ছা ভাই, আপনার কাছে একটা বিষয় জানবো। আমি দেখতে পাচ্ছি যদি বা ষাঁড় গরু আছে, এরপরে গাভীতে আপনার বা আপনাদের ভাই ভাতিজাদের একটা আগ্রহ বেশি। গাভী গরু থাকলে পরে সুবিধা হয় কি ভাই, মনে করেন যে এই প্রতিদিন একটা আর্নিং আসে। 50টা গরু আছে, ধরেন আমি সকালবেলা 3 মণ আর বিকেলবেলা অর্ধেক হয়, সাধারণত অর্ধেক হয় বা তার কমে হইল। বিকেলে যদি 1 মণ দুধ হয় তাহলে 4 মণ দুধ হয়। 4 মণ দুধ আমরা আমাদের হোটেল রেট দিতেছিল 2400 টাকা মণ। 2400 টাকা মণ পালি পরে দেখা যায় যে 1010 টাকা পার ডে পাই। পাইলে এই টাকাগুলো দিয়ে ওদের খাবারটা এবং আমরা যে এখানে খামারের যে লোকগুলো রাখছি এদের পরিবারগুলো মোটামুটি চলে। মাশাআল্লাহ, এসব বুঝলেন এই তো কারণে দর্শক? আমরা গাভী গরুর সাথে ষাঁড় গরু পালি কখন যে ঈদের মধ্যে যায় যে 10টা 12টা ষাঁড় যে বিক্রি করবো, ওটা বোনাস। এইটাই প্রফিট আর আমাদের বেতন, যে এইটার থেকে আমার বেতন উৎপাদন হইতেছে। দর্শক বুঝলেন তো, আমাদের খালেক ভাই যেটি বললেন সেটি হচ্ছে গাভী পালনের একটা সুবিধা হচ্ছে এখান থেকে যে দুধ উৎপাদন হয় সেই দুধ বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে কিন্তু এই যে গাভীর যে খাবারের খরচাটা সেটা মোটামুটি হয়ে যায়। আর ওইখান থেকে যে বাছুরগুলো বছর শেষে বড় হয় ওইটা হচ্ছে তাদের বোনাস, ওইটা খামারের প্রফিট এবং তাদের যে একটা বেতন আছে সেটি হয়ে যায়। এক কথায় বুঝে সুঝে যদি খামার করা যায়, পরিচালনা করা যায়, তাহলে লাভ আছে। আচ্ছা, নতুনদের জন্য আপনার যেটা পরামর্শ সেটা কি থাকবে?
নতুনদের জন্য পরামর্শ একটাই, সেটা কি বিষয়ে বেশি লক্ষ্য রাখতে হবে? সেটা লক্ষ্য রাখতে হবে প্রথম নম্বরে গরুটা যে কিনবে, গরুটার আগে যাচাই করে জাত, উন্নয়ন জাতের গরু কিনতে হবে। আর শুধু সার বাচ্চা বা আইরা গরু কিনে, সার গরু কিনে এটা লাভজনক হওয়া খুব কষ্টকর দরিদ্র মানুষের জন্য। আর এটা দরিদ্র মানুষের জন্য হয়তো 2টা সার কিনলো, মাঝে 2টা গাভী কিনলো, তাহলে গাভীর টাকাতে সার 2টো খাইলে তাহলে পরে আপনার ওই যে উন্নয়নের একটা সে পথও খুঁজে পাবে। আর দ্বিতীয় নাম্বার অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন, হতাশ হবে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে রেগুলার যদি ইনকামের পথ থাকে তাহলে খামারটা টিকিয়ে রাখা সহজ হয়, সম্ভব হবে। আর যদি আপনার প্রতিদিন আয়ের উৎস না থাকে, আসলে ক্যাশ টাকা সব মানুষের কাছে থাকে না, আর ক্যাশ টাকা ভেঙে ভেঙে গরু খাওয়াই না সম্ভব হয় না। এটা সহজ একটা বুদ্ধি, হয়তো 2টা গাভী কিনলো, 3টা এরা কিনলো, তাহলে ওই 2টা দিয়ে আর 3টা সাথে চললে তাহলে যে খামারই করুক তার এই টাকা পয়সার জন্য বেগ লাগবে না। গরুটার খাদ্য, দানাদার খাদ্য তো অনেক দাম। কিন্তু হঠাৎ করেই তো আমি টাকা থাকলে গাভী গরু তো পাই না, কেউ ভালো গাভী কি বিক্রি করে না? ভালো গাভী না কিনলে আপনি বকন বাচ্চা কিনেন, 15 মাস 16 মাসের বাচ্চা কিনে নিয়ে এসে হিটে আসবে, হিট দিলে পরে দেখা যাবে যে ও গাভী হয়ে যাবে অলরেডি। আপনার 6 মাস টাইম লাগবে কি 1 বছর টাইম লাগবে, 1 বছরের মধ্যে আপনার পরিপূর্ণ। আবার একটা 5টা গাভী কিনলে পরে ধরেন 4টাও যদি হিট যায়, তাও ওই 4টার থেকে আপনার ওখানে একটা উন্নয়নের একটা পথ দেখা যাবে। এই গরুটা আমার হলো সবচেয়ে সুন্দর গরু। এটার একটা করে বাচ্চা হলে, আইরা বাচ্চা হলে 5 লাখ 6 লাখ 4 লাখ এর নিচের দাম আসে না। এই গরুটা উন্নয়ন হলো আমার জোয়ার। আর এরই একটা বোন আছে, সেই গরুটা এইদিকে। আচ্ছা, আপনি কি কি দেখে এই গরুটা কিনলেন একটু বুঝান তো ভাই। আমি গরুটা দেখলাম যে এই গরুটার দুধেরই জাত। কিভাবে কারণ বুঝলেন? আমি বুঝলাম যে আমি যে গরু গাভী গরু যে পালি আর দেখলে আমরা বুঝতে পারি যে গরুটা গরু টাকসার, আপনার এই যে বানের যে রকটক গুলো আছে, আবার এই জাতের যে গলা চিকন ফিজিয়াম গরু, এটা মানে গরুর ক্যাটাগরি থাকে, দুধের ক্যাটাগরি থাকে। দর্শক, আমি যতটুকু বুঝি আমি ছোট্ট করে একটা জিনিস দেখাই। দেখেন এই গরুটা কিন্তু উপর একবারে স্ট্রেট, একটা যদি স্কেল দেওয়া যায় একবার দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত একবারে সোজা। এই যে জাত চিনতে একবারে সহজ, সোজা দৃষ্টিতে প্রথমে এটা দেখবেন। এটা অনেক সময় ডাউন থাকে, ওইটা না, একবার স্ট্রেট থাকলে এই যে এইটা, অর্থাৎ এটা যেন না থাকে, একবারে এটা স্ট্রেট, উপরটা স্ট্রেট, গলাটা চিকন থাকতে হবে, কানও ছোট, আর পিছন সাইডে দেখতে হবে সামনে থেকে পিছনে ওষার। অর্ধেক ধারের রগগুলো অনেক মোটা, আর এই ধারের রগগুলো অনেক মোটা। আর সাধারণত গাভী যেগুলো দুধের গাভী, এগুলো স্বাস্থ্য হয় না, দুধের গাভীর স্বাস্থ্য হয় না, কারণ ওর শরীর থেকে তো প্রতিদিন ঝরে। 17-18 লিটার দুধ দেয়, মানে ওর শরীর থেকে রক্তের থেকে দুধ আসে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে তো ওদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত। না, পুষ্টিকর খাবার তো আমি খাওয়াচ্ছি। এখন এই যে কি খাওয়াচ্ছেন? এখন দানাদার খাদ্য তো দিছি, তারপরে আমরা এই যে কাঁচা ঘাস খাওয়াইতেছি, আর মাসকালি আছে, মাসকালি খাওয়াইতেছি। 1-1.5 মাস আমরা মাসকালি খাওয়াবো। গরু খাওয়াইলে কোনোদিন লজ যাবে না। গরুকে যখন খাবার বেশি দিবে, খাবার দিলে গরু তাকে খাবার দিবে। আর যখনই পরিশ্রম করবে না, গরুকে খাবার দিবে না, সে পরিশ্রমের মূল্য কোনদিন পাবে না। কম খাওয়াইলে কম টাকা, তার মানে কম খাওয়াইলে গরু দুর্বল হয়ে যাবে। 10 টাকার জিনিস 5 টাকা হয়ে যাবে। সবাই একত্রে হই, একত্রে অভাবের সাথে আমরা মোকাবেলা করব। আমরা মানুষের কাছে যা মোকাবেলা করবো না, হিংসা করবো না, মানুষের উপর হিংসা করবো না। অর্থাৎ হিংসা না, আমরা প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা করে আমরা প্রতিযোগিতার দিকে এগিয়ে সামনের দিকে আরো এগিয়ে যাবো। সামনের দিকে এগিয়ে গেলে পরে আল্লাহ তার ফল দিবে। নিজে ভালো থাকা যাবে, সমাজও ভালো থাকবে, দেশও ভালো থাকবে। জি অবশ্যই, কারণ আপনি যে পরিশ্রম করছেন, আমি তো ছোটবেলা থেকে ভাই একসাথেই ব্যবসা করছি। আপনার ব্যবসা আমার ব্যবসা পাশাপাশি ছিল। ব্যবসা করে করে আপনিও ধীরে 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 আল্লাহ আপনাকে ভালো রাখছে। সেটা পরিশ্রমের মাধ্যমে, একদিনে এটা হয় নাই। ধৈর্য আছে, পরিশ্রম করতেছেন, সততা নিয়ে চলতেছেন। সবচাইতে বড় একটা জিনিস, আমার ভিতরে আপনার ভিতরে যদি সততা থাকে, আল্লাহ তাকে ফল দিবে। সততার দিকে আগে মানুষকে আমরা ফাঁকি দেবো না, ফাঁকির লাইনে যাব না। সর্বশেষ কথা, পরিশ্রম করলে তার ভাগ্যে পেপার, আল্লাহ তাকে দিবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। দর্শক, আমাদের এই যে খালেক খলিল ভাই আর আমার জীবনের অনেকটাই মিল আছে। তিনি প্রেসের ব্যবসা করেন। আমি তো যতদূর জানি যে খালেক খলিল ভাই ঘুমাই না, কারণ রাতে 11টার সময় ফোন দিলেও বলে যে দোকান বন্ধ করতেছি বা মেশিন বন্ধ করতেছি, আজ অনেক কাজের চাপ।
আবার শেষ রাতে ফোন দিলে বলে যে আমি খামারে প্রবেশ করছি, তাহলে ঘুমাইটা কখন? তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই মানুষগুলো এগোবে না তো কে এগোবে? আপনি এনাদের হিসাব করেন, খলিল খালেক আজকে কত লিটার দুধ বিক্রি করলো, এই বাবা 3 মণ দুধ 10,000 টাকা বিক্রি করছে। এই হিসাব আপনার করা লাগবে না, আপনি আপনার হিসাব করেন। আপনি সঠিকভাবে পরিশ্রম করুন, সততা নিয়ে। আপনি একটা গরু দিয়ে শুরু করলে আপনারও 50 টাকা 100টা হবে। আর যদি আপনি হিংসা করেন তাহলে হবে না। এই যে আমার কথাই বলি, আমি কিন্তু সেই ছোটোবেলার থেকে পরিশ্রম করছি। ভিডিওর শুরুতে বলছি, যখন আমি কাজে প্রবেশ করেছি তখন কিছু আমার দাড়ি গজায় ছিলই না, এখন কিন্তু পেকে শেষ। এখনও পরিশ্রম করেই যাচ্ছি। অথচ অনেকেই আছে একেবারে যুবক, তারা কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন কিন্তু 8টাই বাজে নাই, আমাদের এই পূর্ণ ভিডিওটা শেষ হয়ে গেল। অনেকের ঘুমই ভাঙে নাই। তাইলে তারা এগিয়ে আমরা ফজরের নামাজ পড়ি মসজিদে, বাড়ির সাথেই মসজিদ, ফজরের নামাজ জামাতেই পড়ি। পরে হাঁটতে হাঁটতে বাবা মা চলে গেছে, তাদের কবর জিয়ারত করে আসছি। জিয়ারত করে এসে আল্লাহ দিলে খামারে ঢুকে পড়ছি। শুরু করছি। আমাদের উন্নতি হবে না কাদের হবে? এখন আমাদের উন্নতি যদি আল্লাহ না দেয় কাদের দিবে? যারা শুয়ে ঘুম পাইতেছে তারা পাইবে কোথেকে? পাইবে না তো। যাই হোক, আমরা আল্লাহকে ডাকতেছি, পাইতেছি। এই হচ্ছে বিষয়। আমরা সহযোগিতা মানুষের চাই, কিন্তু আল্লাহর কাছে সহযোগিতা চাই যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করো, আল্লাহ তুমি আমাকে দাও। সকল সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি সবকিছু দেখেন, অন্তর্যামী। খালেক কি করে, খলিল কি করে, মানিক কি করে, মানুষ তো জানে না, আল্লাহ নিজেই জানে। হ্যাঁ, যাই হোক, আমরা যা করছি, যা পাচ্ছি, সেটা আমাদের পরিশ্রম এবং সততার ফল। আপনি পরিশ্রম করুন, সততার সাথে সফলতা আসবেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। অবশ্যই আবার আসবেন। আপনি আসলে আমাদের ভালো লাগে, দেখলেই ভালো লাগে। আমারও ভালো লাগে ভাই, ভালো লাগে। এই যে আসছেন সকালবেলা কষ্ট করে, আসলে আপনার এই ভালোবাসাটা হৃদয়ের অন্তরের থেকে, দোয়া ছাড়া আর কিছু দেওয়ার নাই ভাই, দোয়াটাই দিতে পারে। দোয়াটাই আমার একসময় আসেন, আমার ওই বকনাটা একটু দেখে যান। আচ্ছা, আমি অবশ্যই যাবো না, আমি ওখান দিয়ে যাই আসি, যাবো না, বাসার দিকে আগাবো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।